ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব বেট্রল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি। এর আগের ভিডিওতে এই কবিতা সম্পর্কে অনেক কিছু তথ্য তোমাদেরকে জানানো হয়েছে। আজকে কবিতাটির প্রত্যেকটি লাইন আমি তোমাদেরকে বলবো, প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করব। প্রথমেই তোমরা দেখো নামটি কীরকম রয়েছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। প্রথমেই কবি বেট্রল ব্রেক্ট, যিনি ছিলেন একজন মার্ক্সবাদী কবি এবং নাট্যকার। মার্ক্সবাদী কবি এবং নাট্যকার বলতে তোমাদের মনে হতে পারে এটি কি, এ সম্পর্কে দুটি কথা তোমাদেরকে আমি বলি। মার্ক্সবাদ পৃথিবীতে যে সময়টা এসেছিল সেই সময়টা পৃথিবীর অবস্থা অনেকটাই অন্যরকম ছিল। তখন শিল্প বিপ্লব হয়েছে, প্রচুর শ্রমিক তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন, তারা সেই শিল্প বিপ্লবের অংশ, কিন্তু তারা সব রকমভাবে বঞ্চিত এবং শোষিত। এই রকম একটা পরিস্থিতিতে মার্ক্সবাদের জন্ম হয়েছিল এবং শ্রমিকেরা তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছিলেন, তারা বিপ্লব এনেছিলেন পৃথিবীতে। তারপরে আরও অনেক ইতিহাস রচিত হয়েছে। তো আমরা বরাবর দেখেছি যে আমাদের শ্রমিকরা, আমাদের কৃষকরা, নিম্ন শ্রেণীর মানুষেরা যারা সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত, তারা কিন্তু পড়াশুনো থেকেও বঞ্চিত। পড়াশুনো থেকে বঞ্চিত বলেই তারা কিন্তু নিজের অধিকার সম্পর্কে সেভাবে সচেতন নন। আমরা ভারতবর্ষে কৃষকদেরকে দেখেছি, তারা বারবার কি করেন, যখনই তারা দুর্ভিক্ষ বা মহামারী বা আর্থিক সাংঘাতিক কোনো সংকোচনের বা আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তখন তারা কিন্তু রাষ্ট্র ব্যবস্থা বা অন্য কোনো সামাজিক পরিস্থিতিকে দোষ দেন না, তারা নিজের অদৃষ্টকে দোষারোপ করেন, তারা ভগবানের দিকে তাকিয়ে থাকেন। তার কারণ তারা কখনো পড়াশুনো করেননি এবং নিজেদের অধিকার সম্পর্কে তারা একেবারেই সচেতন নন। যে মুহূর্তে মানুষ পড়তে শিখবে, যে মুহূর্তে মানুষ পরিস্থিতির সাথে নিজের বিচার করতে শিখবে, ইতিহাস জানবে, যে মানুষ সমস্ত পৃথিবীর আর্থিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হবে পড়াশুনোর মাধ্যমে, তখনই সে একমাত্র নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে। তাই শ্রমিকরা, কৃষকরা যখন পড়তে শেখে, তখনই একমাত্র সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়। এখানে যে কবিতাটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখানে সেই মজুর পড়তে জানে বলেই কিন্তু প্রশ্নটি করতে পেরেছে। তোমরা অনেকে হীরক রাজার দেশ এই সিনেমাটি দেখে থাকবে, সত্যজিৎ রায়ের করা। সেই সিনেমাতে হীরক রাজার দেশে যে শ্রমিকেরা রয়েছে তাদেরকেও ওই রকম মূর্খ বানিয়ে রাখা হতো, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হয়। সেখানে একটি স্কুল ছিল, একজন মাস্টারমশাই ছিল। তো তিনি যেহেতু স্কুলে পড়লে সবাই সচেতন হবে, জানতে পারবে, অধিকার সম্পর্কে প্রশ্ন তুলবে, সে কারণে সেই স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই মস্তিষ্ক প্রক্ষালক যে যন্ত্রটি বানানো হয়েছিল সেখানে কিন্তু পড়াশুনোর বিরুদ্ধেই কথা বলা হয়েছিল। আর হীরক রাজা বলেছিলেন যে ওরা যত বেশি জানে তত কম মানে, অর্থাৎ মানুষ যখনই পড়তে শিখবে তখনই সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং সে তখনই প্রশ্ন তুলবে। তো এই কবিতায় যে মজুর পড়তে শিখেছে সে প্রশ্ন তুলেছে, অনেক প্রশ্ন তুলেছে। সমস্ত মানব সভ্যতার যতগুলো দিক চিহ্ন, যতগুলো পাতা আমরা দেখছি, সব কটি অধ্যায়, সব কটি যুগ ধরে ধরে সে প্রশ্ন তুলেছে। তার প্রত্যেকটি প্রশ্ন বেট্রল ব্রেক্ট কবিতার আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। যেহেতু তিনি একজন মার্ক্সবাদী কবি,
তিনি সাধারণ মানুষের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন, মানুষের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। সে কারণেও তাকেও বারবার দেশ ত্যাগী হতে হয়েছে। তিনি জার্মান কবি, জার্মান নাট্যকার, তাকে নিজের দেশে থাকতে দেওয়া হয়নি। নাৎসি সরকার তার এই মানবাধিকার সম্পর্কে যে সচেতনমূলক কবিতা, নাটক এগুলো মোটেও পছন্দ করেননি এবং তারা তাকে দেশ ছাড়া করেছিলেন। এবং যেহেতু তিনি কমিউনিস্ট ছিলেন, যেহেতু তিনি সাধারণ মানুষের অধিকার সম্পর্কে কথা বলেছিলেন, মজুরের অধিকার সম্পর্কে কথা বলেছিলেন, সেজন্য ধনতান্ত্রিক আমেরিকা থেকেও তাকে বিতাড়িত হতে হয়েছিল। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বারবার তিনি বিতাড়িত হয়েছেন, কারণ তিনি প্রশ্ন তুলেছেন। আর এই প্রশ্ন যারা তোলে তাদেরকে তো নিপীড়িত হতেই হয়, এটা আমরা সবাই জানি। এ সম্পর্কে তোমাদেরকে আরেক কবির একটি কবিতা অল্প পড়ে শোনাই। সে কবি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার একটি কবিতা ওরা কাজ করে, সেই কবিতাতেও এই একই কথা বলেছিলেন। এই কবিতাটি পাঠ করলে তোমাদের পাঠ্য কবিতাটি বুঝতে আর একটু সুবিধে হবে। কবিতাটির কয়েকটি লাইন আমি তোমাদেরকে বলছি। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে। এই একই কথা তোমাদের পাঠ্য কবিতাটার মধ্যেও রয়েছে। আমরা ওই কবিতাটিতে দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে সভ্যতার যে রথচক্র, সভ্যতার যে চাকা, সেই চাকা কোনো রাজা, কোনো বিশাল ব্যক্তিত্ব তিনি সচল রাখতে পারেন না। সচল রাখে কারা? সচল রাখে সেই সব নিপীড়িত মানুষেরা, সেই সব বঞ্চিত মানুষেরা, যাদের প্রতিদিনের কর্মমুখরতায় সভ্যতার চাকা একটু একটু করে এগিয়ে চলে। তারাই টেনে নিয়ে যায় আমাদের এই মানব সভ্যতাকে, অথচ ইতিহাসে তাদের নাম কোথাও নেই। অনেক অনেক ইতিহাস পরিরচিত হয়েছে। সেই সুপ্রাচীন কাল থেকে আমরা দেখেছি ইতিহাস লেখা হয়েছে। পাহাড়ের গায়ে, পাথরের গায়ে, শিলালিপিতে ইতিহাস রচিত হয়েছে। সেই ইতিহাস কারা লিখিয়েছেন? লিখিয়েছেন বড় বড় রাজারা। কিন্তু সেই ইতিহাসে কোথাও কোনো শ্রমিকের নাম লেখা নেই। তারা নিজেদের কথা লিখিয়েছেন। তাদের প্রচুর অর্থ, প্রচুর ক্ষমতা, যদিও সেসব অর্থ, সেসব ক্ষমতা তাদেরকে এনে দিয়েছে সাধারণ মানুষেরা। সেই অর্থ, সেই ক্ষমতা নিয়ে তিনি ইতিহাস লিখিয়েছেন সাধারণ মানুষকে দিয়েই, তাদের ইতিহাস, রাজার ইতিহাস। তাই এতদিন পর এক মজুর সে পড়তে শিখেছে। সে পড়তে শিখে দেখছে যে ইতিহাসে কোথাও তাদের নাম নেই। তখন সে প্রশ্ন তুলেছে। কি প্রশ্ন তুলেছে সে? কবিতাটার প্রথম লাইন তোমরা দেখো। প্রথম লাইনে আছে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? তোমাদের এর আগের ভিডিওতে আমি থিবস সম্পর্কে বলেছিলাম। প্রাচীন মিশর, ইজিপ্টের একটি অত্যন্ত বিখ্যাত নগরী হলো থিবস। শিক্ষায়, সংস্কৃতিতে, স্থাপত্যে, ভাস্কর্যে থিবস সে সময় খুবই গুরুত্বপূর্ণ একটি নগরী ছিল।
অনেক দিন পর্যন্ত থিবস মিশরের রাজধানীও ছিল। এই থিবস নগরীতে আমরা দেখতে পাই এখনও ধ্বংসস্তূপের মতো করে পড়ে রয়েছে বহু বড় বড় ইমারত, বড় বড় অট্টালিকা এবং বিরাট বিরাট তোরণ। এই বড় বড় তোরণ, এই এত বড় বড় ইমারত, অট্টালিকা, সেসব কি রাজা বানিয়েছিল? আমরা দেখি অনেক রাজার নাম লেখা আছে সেই সমস্ত ইমারতের গায়ে, খোদাই করে করে তারা তৈরি করেছিলেন। কিন্তু তারা কি নিজে হাতে বানিয়েছিলেন? আমরা ছবিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর কতগুলো গেট রয়েছে, এখানে খিলান রয়েছে, তোরণ রয়েছে, অপূর্ব সুন্দর সেই কারুকাজ। এই কারুকাজ কি রাজার নিজের হাতে বানানো? কত অনামী শিল্পী, কত অনামী ভাস্কর, কত শ্রমিক দিন রাত এক করে একটু একটু করে তৈরি করেছে এই সমস্ত অপূর্ব ইমারত। সেখানে কোথাও কি তাদের নাম লেখা আছে? কোথাও তাদের নাম লেখা নেই। রাজারা যুদ্ধ করে ফিরে এসেছেন, একটি করে দরজা বানিয়েছেন, তোরণ বানিয়েছেন। 7 দরজাওয়ালা থিবস সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছে, কিন্তু কোথাও কোনো মজুরের নাম লেখা হয়নি। পরের লাইনে রয়েছে, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? প্রাচীন ইরাকের একটি অপূর্ব সুন্দর নগরী হলো ব্যাবিলন। এই ব্যাবিলন বারবার শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে এবং তার যে অপূর্ব স্থাপত্য, ব্যাবিলনের একটি অপূর্ব স্থাপত্য হলো তার ঝুলন্ত উদ্যান। এই ঝুলন্ত উদ্যান বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বা ব্যাবিলন নগরীটি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সে বারবার সজ্জিত হয়ে উঠেছে। কে তৈরি করেছিল? রাজা। বারবার ভেঙে ভেঙে চুরে যাওয়া ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়াতো যে অপূর্ব সুন্দর নগরী, কার হাত দিয়ে সে মাথা তুলত? সে কি রাজার হাত ধরে? নাকি অজস্র শ্রমিক, অজস্র শিল্পী, তারা একটু একটু করে নিজেদের রক্ত জল করে তৈরি করত সেসব নগরীকে? কিন্তু ইতিহাসের পাতায় তাদের কারুর নাম লেখা নেই। প্রশ্ন তুলেছেন সেই মজুর, কোথায় আছে নাম? সেখানে তো রাজার নাম, পৃথিবীর বড় বড় রাজার নাম, কোথাও কোনো শ্রমিকের নাম লেখা নেই। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? কি অদ্ভুত একটি প্রশ্ন। চিন্তা করে দেখো, সারা পৃথিবী জুড়ে কত অপূর্ব ভাস্কর্য, কত অপূর্ব সুন্দর কারুকার্যময় ইমারত ছড়িয়ে রয়েছে, সেখানে কি একজনও শ্রমিক থাকে? আমরা কখনো দেখিনি সেই অপূর্ব সৌধ, সেই অপূর্ব অট্টালিকার আশেপাশেও কোনো শ্রমিকের বসবাস রয়েছে। তারা সমস্ত সুন্দরের আয়োজনটুকু করে নিঃশব্দে সরে যায় সেখান থেকে। প্রদীপটা জ্বলে, প্রদীপের নিচে যে অন্ধকার, সেই অন্ধকার আর কেউ দেখতে পায় না। এই যে লিমা নগরী, পেরুর রাজধানী লিমা, যা কিনা দক্ষিণ আমেরিকায় অবস্থিত, তা ছিল অপূর্ব সৌন্দর্যে, শিল্পকলায় সারা পৃথিবী বিখ্যাত। সেই অপূর্ব লিমা নগরী যারা বানিয়েছিল তাদের কথা কে জানে? যারা ডিজাইন করেছিল, যারা দিনরাত এক করে একটু একটু করে গড়ে তুলেছিল, তাদের কথা কেউ জানে না। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীরের কথা আমরা সবাই জানি, সুবিশাল এক প্রাচীর হুনদের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য কখনো হান রাজারা, কখনো সুই রাজারা বা কখনো মিং রাজারা তৈরি করেছিলেন।
সেই সুবিশাল প্রাচীর তৈরি করতে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়েছিল এবং ইতিহাস এও বলে যে সেই প্রাচীর নির্মাণ করতে গিয়ে কত শ্রমিকের যে মৃত্যু হয়েছিল তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচুর শ্রমিক মৃত্যুবরণ করেছিলেন। এত বড় ঘটনার পরেও সেই প্রাচীরের এক কোণাতেও সেই শহীদ হয়ে যাওয়া মৃত শ্রমিকদের একজনেরও নাম লেখা নেই। নাম আছে কাদের? সেই সব রাজবংশের, সুমহান রাজবংশের রাজাদের নাম আছে। সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী সমাজ কখনো সাধারণ শ্রমিক মজুরদের ইতিহাসকে, শ্রমিকদের যন্ত্রণাকে, তাদের রক্ত, ঘাম, কান্নাকে কখনোই স্বীকৃতি দেয় না। সে শুধু নিজের কথা বলে, নিজের অহংকারের কথা বলে, নিজের মহিমার উচ্চারণ করে। তাই তাদের লেখা ইতিহাসে সাধারণ মানুষের কোনো স্থান হয় না। জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করল সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানেও কি সবাই প্রাসাদেই থাকতো? মোহনীয় রোম, রোমের কথা তোমরা ইতিহাস বইতে পড়েছ। স্থাপত্যে, শিল্পকলায় রোম ইউরোপের একটি বিখ্যাত নগর। ভূমধ্যসাগরের তীরে টিবার নদীর উপকূলবর্তী শহর হলো এই রোম। ইটালির মধ্যস্থলে এটি অবস্থিত। 7টি পাহাড় দিয়ে ঘেরা অতুলনীয় সৌন্দর্যে রোম পৃথিবীতে একটি অন্যতম জায়গা করে নিয়েছে। কিন্তু এই সমস্ত স্থাপত্য, এই সমস্ত শিল্পকলা যা কিনা সারা পৃথিবী জুড়ে তাকে পরিচিতি এনে দিল, তা কে বানিয়েছিল? রোমের ইতিহাস যখন লেখা হয়েছে, যখন জয় তোরণে শহর ভরে গেছে, তখন কি সেই জয় তোরণে একবারও লেখা হয়েছে শিল্পীদের নাম, শ্রমিকদের নাম? কখনোই নয়। কাদের জয় করল সিজার? জুলিয়াস সিজারের কথা আমরা সবাই জানি। তিনি একজন যোদ্ধা। সারা পৃথিবী জুড়ে তিনি এক সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন। তার সম্পূর্ণ নাম হচ্ছে জুলিয়াস সিজার। তিনি রোমান সম্রাট। তার সময়ে রোম এক সুবিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তিনি কি একা একাই সমস্ত পৃথিবী জুড়ে তার সাম্রাজ্য গড়তে চেয়েছিলেন? তার যে জয় বিভিন্ন অঞ্চলে, তা কি তার একার দ্বারাই সম্ভব হয়েছিল? কারা তার হয়ে লড়াই করেছিল? কারা তার হয়ে প্রাণ দিয়েছিল যুদ্ধক্ষেত্রে? তাদের রক্তে তিনি জুলিয়াস সিজার হয়ে উঠতে পেরেছিলেন। কিন্তু ইতিহাসে শুধু জুলিয়াস সিজারের নামই লেখা থাকে। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম মধ্যযুগের রোমান সাম্রাজ্যের প্রচলিত নাম। রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলকে বলা হতো বাইজেন্টিয়াম। গ্রিকদের আধিপত্যই সেখানে ছিল বেশি। রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে শিল্পকলার এক অভূতপূর্ব উন্নতি ঘটেছিল, আর এর বর্তমান নাম হচ্ছে ইস্তানবুল। তো এই যে বাইজেন্টিয়ামে অজস্র প্রাসাদ, সেই সব প্রাসাদ তৈরি করেছিল শ্রমিকেরা। কিন্তু তারা কি থাকতো? অনেক প্রাসাদ তো ছিল। গোটা বাইজেন্টিয়াম জুড়ে কত কত প্রাসাদ, কত কত বড় বড় অট্টালিকা, সুসজ্জিত অট্টালিকা। কিন্তু সেই এক একটি অট্টালিকায় এক কোণেও একজন শ্রমিকের কিন্তু স্থান হয়নি। তারা কেউ থাকতে পারেনি সেই সুসজ্জিত শহরে। তারা সবাই দূরেই থাকতো, আলোর থেকে দূরে থাকতো, জাঁকজমকের থেকে দূরে থাকতো। অথচ তারাই তৈরি করেছে সে সমস্ত। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। গ্রিক মাইথোলজিতে আমরা এই
আটলান্টিসের কথা জেনেছি। তোমাদেরকে আগেও আটলান্টিসের কথা বলেছিলাম আগের ভিডিওতে। সেই আটলান্টিস যখন সমুদ্রে ডুবে যাচ্ছে, আটলান্টিসে আনা হয়েছিল যে সমস্ত ক্রীতদাসদের, বড় মানুষদের কাজ করে দেবার জন্য যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে মানুষদের ধরে ধরে আনা হয়েছিল ক্রীতদাস হিসেবে। তারা বিক্রি হয়েছিল বড় মানুষের বাজারে, তারা বিক্রি হয়ে গিয়েছিল। সেই সমস্ত ক্রীতদাসরাও ডুবে গিয়েছিল। সেই ক্রীতদাসদের জন্য কে কেঁদেছিল? প্রকৃতি কেঁদেছিল নাকি ক্রীতদাসরাই কেঁদেছিল তাদের হাতে গড়ে তোলা এই বিশাল আটলান্টিস দ্বীপটি ডুবে যাচ্ছে তার জন্য? সেই কান্না আজও হয়তো ভেসে বেড়াচ্ছে সমুদ্র তলের কোথাও। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডারের কথাও আমরা ইতিহাসে পড়েছি। তিনি গ্রিক বীর, ম্যাসিডোনিয়ার রাজা, সফল যোদ্ধা, ইতিহাসে তার কত নাম। ঝিলমের যুদ্ধে ভারতীয় রাজা পুরুকে 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি পরাজিত করেছিলেন। পুরুর সঙ্গে তার সন্ধি হয়েছিল। এই যে আলেকজান্ডারের বিশ্বজোড়া কৃতিত্ব, সে কি তার একার দ্বারাই সম্ভব হয়েছে? তার সৈন্যবাহিনী কি ছিল না? তারা কি তার জন্য লড়াই করেনি? তিনি কি একাই ঘোড়া নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন যুদ্ধ করতে? একারই কি তার ক্ষয় হয়েছিল? হাজার হাজার শ্রমিকের, হাজার হাজার সৈন্যের মৃত্যুতে তার সাম্রাজ্য গঠিত হয়েছিল। গলদের নিপাত করেছিল সিজার। নিদেন পক্ষে একটা রাঁধুনি তো ছিল। গল হলো ফ্রান্সের আগের নাম। ফ্রান্সের উপজাতিদেরও গল বলা হতো। জুলিয়াস সিজার সেই গলদেরকে পরাজিত করেছিল। তিনি কি একাই পরাজিত করেছিলেন? তার তো একজন রাঁধুনি ছিল যে তাকে রান্না করে দিত। তাকে ছাড়া তার জয় কি সম্পূর্ণ হতো? সুতরাং সেও সেই জয়ের অংশীদার, তার হাতেও সেই জয় সম্পন্ন হয়েছিল সিজারের। অথচ সেই রাঁধুনির কথা কিন্তু কোথাও নেই। এই কথাই বারবার করে কবি উল্লেখ করছেন। তার হয়ে এক মজুর বারবার প্রশ্ন করছে, কোথায় তারা? ইতিহাসের পাতায় এই যে এত 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 মানুষ যাদের দ্বারাই সম্ভব হয়েছে, ইতিহাস লেখা হয়েছে, যারাই ইতিহাসের চাকাটাকে টেনে নিয়ে গেছে, এই এতগুলো যে আমরা অধ্যায় পেরিয়ে এলাম, কোথাও কি তাদের কোনো নাম আছে? আরও অনেক প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন। যেমন ধরা যাক, বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি? স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের নৌবহরের নাম ছিল স্প্যানিশ আর্মাডা। এই নৌবহরে অস্ত্রসজ্জিত 108টি বাণিজ্য তরী এবং 22টি যুদ্ধজাহাজ সমেত মোট 130টি জাহাজ ছিল। প্রায় 19 বছরের অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে 1588 খ্রিস্টাব্দে 63টি জাহাজ ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়ে মাঝ সমুদ্রে ডুবে গিয়েছিল। এই যে স্প্যানিশ আর্মাডার পতন, সেই পতনের খবর শুনে দ্বিতীয় ফিলিপ দুঃখ যন্ত্রণায় কেঁদে ফেলেছিলেন এবং এই পতন স্পেনের জাতীয় জীবনেও এক বিপর্যয় ডেকে এনেছিল। স্বদেশের এমন পর্যুদস্ত হওয়ার সংবাদ পেয়ে স্পেনবাসী চোখের জল ফেলেছিল। রাজার অশ্রু বিসর্জনের কথা লেখা আছে, কিন্তু দেশবাসীর অশ্রু বিসর্জনের কথা কি লেখা আছে কোথাও? তারাও তো কেঁদেছিল। এইভাবেই বারবার শ্রমজীবী মানুষের দুর্দশার কাহিনী ইতিহাসের চিরাচরিত ছকের থেকে বাইরে থেকে যায়।
খেটে খাওয়া মানুষের অনুভূতি উপলব্ধির দিকটি বারবার অস্বীকৃত হয় ইতিহাসের পাতায়। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিক। তিনি 7 বছর ধরে যুদ্ধ করে সেই যুদ্ধ জিতেছিলেন। ইতিহাস বই খুললেই এই 7 বছরের যুদ্ধের কথা আমরা পড়ি। তিনি কি একাই যুদ্ধ করেছিলেন? 7 বছর ধরে কত মানুষ, কত সাধারণ মানুষ সেই যুদ্ধে সামিল হয়েছে। যুদ্ধ জয়ে তারা আনন্দ পেয়েছে, স্বজন হারানো ব্যথায় কাতর হয়েছে। তাদের এক একজনের জীবনের অন্ত ঘটেছে, অথচ সেসব মর্মন্তুদ কাহিনী, সেসব অজানা কথা অজানাই থেকে যায়। পাতায় পাতায় ইতিহাসে কত জয়ের কথা লেখা থাকে, জয়োৎসবে যারা ভোজ বানাতো তাদের কথা লেখা থাকে না। কতদিন ধরে সেই ভোজ চলতো, কত খাওয়া দাওয়া, কত আলো ঝলমল উৎসব, কত কি চলতো, সেসব যারা বানাতো তারা কোথায়? 10 বছরে এক একজন মহামানব। খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। এইসব খবরের কথা, এইসব প্রশ্নের কথা অজানা থেকে যায় আমাদের কাছে। আমরা জানতে পারি না, জানতে দেওয়া হয় না। কবি বের্ট্রল্ড ব্রেখট ইতিহাসের শুরু থেকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে কোনো সময়ই সাধারণ মানুষ, কোনো সময়ই মজুর, শ্রমিক, কৃষক তারা গুরুত্ব পায়নি। বরাবর ক্ষমতার ইতিহাসটা আলাদা করেই লেখা হয়েছে। পয়সার ইতিহাসটা আমাদের থেকে দূরে থেকেছে বারবার। সে কারণে মানুষকে পড়তেও উৎসাহিত করা হয়নি। দীর্ঘদিন সাধারণ মানুষ লেখাপড়া থেকে বহু দূরে ছিল, অন্ধকারের ভেতরে ছিল। অন্ধকারের পরে যখন শিক্ষার আলো এলো, তখন সে পড়তে শিখল এবং সে জানতে পারল কীভাবে, কতদিন ধরে, কত সাংঘাতিক রকমভাবে তারা চিরকাল বঞ্চিত থেকে গেছে। ইতিহাস তাদেরকে মনেও রাখেনি, অথচ তারাই সেই ইতিহাসের চাকাটাকে বয়ে নিয়ে গেছে। পিঠে চাকার দাগ, সারা গায়ে ক্ষতচিহ্ন, মৃত্যু, কান্না, সব কিছু নিয়ে তারা ইতিহাসকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে আরও বড় সভ্যতার দিকে, অথচ সেখানে তারা অনুপস্থিত। এই কবিতায় এক মজুরের হয়ে কবি এইসব প্রশ্ন তুলেছেন। তোমরা কবিতাটা ভালো করে পড়ো। কোথাও যদি কোনো অসুবিধে হয় তোমরা আমাকে প্রশ্ন করবে। ভালো থাকবে, ভালো করে পড়বে।